আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো এবং আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। প্রথমে আমি আমার সকল সাবস্ক্রাইবার, ভিউয়ার্স এবং যারা সকলে আমার স্টোরিটা দেখো তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত এত দেরিতে স্টোরিটা দেওয়ার জন্য। আমার এক্সাম ছিল যার জন্য আমি এতদিন স্টোরি মেক করতে পারি নাই। তবে এখন আমার এক্সাম শেষ, আশা করি সামনে আর কোনো প্রবলেম হবে না, তোমাদের রেগুলার আমি ভিডিও দিতে পারবো। আর একটা কথা, একটা করে স্টোরি মেক করতে অনেক সময় অনেক শ্রম লাগে। এতটা কষ্ট করে শুধু তোমাদের বিনোদন দেওয়ার জন্য আমি এই স্টোরিগুলো মেক করি, কিন্তু তারপরও তোমরা কোনো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো করো না, যার জন্য আমার ভিডিও বানানোর কোনো আগ্রহই হয় না। তারপর আমি তোমাদের জন্য ভিডিও মেক করি। আশা করব তোমরা অবশ্যই একটি করে লাইক করবা, সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি কেমন হয়েছে সেটা জানানোর জন্য একটি করে কমেন্ট করবা। তো চলো আর কথা না বলি, স্টোরিতে যাই। আজকে 3 দিন পর স্কুলে যাচ্ছে তে। 3 দিন জাঙ্কুক যথেষ্ট খেয়াল রেখেছে তার। আজকে একটু স্বাভাবিক হয়েছে সে। এতদিন মানসিক একটা ট্রমার মধ্যে ছিল। সেই দিনের কথাগুলো হজম করতে বেশ বেগ পেতে হয়েছে। তবে আল্লাহর অশেষ রহমতে তেকে এই কয়েকদিন পূর্ণ সাপোর্ট দিয়েছে জাঙ্কুক। তার এই ভিন্ন রূপ অবাক করেছে তেকে। এবার বুঝি লোকটা একটু মানুষ হবে। রান্না বান্না সারতে সারতে এইসবই ভেবে চলেছে তে। আল্লাহ যদি তাকে সংসারের প্রতি একটু মনোযোগী করে, তাতেই আল্লাহর প্রতি কোটি কোটি শুকরিয়া। জাঙ্গুক আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছে। উঠেই বিড়ি টানতে শুরু করে দিচ্ছে। কয়েকদিন বিড়ি টানতে পারেনি, এই শোকে আজকে কয়েকটা বেশি বিড়ি টানবে বলে পণ করেছে। তে রুমে ঢুকেই জাঙ্কুককে আয়েশ করে বিড়ি টানতে দেখে অবাক হয়ে তাকালো। জাঙ্কুক তের এরকম হাঁ হয়ে তাকানো দেখে বলল, কি হলো, খাবে? হাতের সিগারেট তের দিকে বাড়িয়ে দিয়ে বলল। তে মুখ কুচকে বলল, আপনার গায়ে কি আবারও ইবলিশ ভর করেছে নাকি? জাঙ্কুক নিজেকে ভালোভাবে দেখে বলল, কই না তো, তুমি দেখতে পাচ্ছ? তে হাত ভাঁজ করে বলল, দেখতে পাওয়া লাগবে কেন? যার গায়ে শয়তান ভর করে সে খারাপ কাজ বেশি বেশি করে। এতে বোঝা যায় তাকে শয়তান ভর করেছে কি করেনি। জাঙ্কুক হাতের ফাঁকে সিগারেট গলিয়ে মুখ থেকে ধোঁয়া ছেড়ে আয়েশ করে বলল, কি জানি, অত হাদিস জানি না আমি। তুমি স্কুলে যাচ্ছ? যাও, সাবধানে যাবে কেমন? তে হতাশ হলো প্রচুর। এই লোকটা ভালো হবার নয়। ভেবেছিলাম বোধহয় ভালো হয়ে গেছে, এখন দেখে আবারও বিড়ি টানতে লেগে গেছে। তাহলে এই কয়দিন কি ঢং ধরছিল তার সাথে? সে বেশ শান্ত স্বরে বলল, আপনি কি কাজবাজ কিছু করবেন? জাঙ্কু খাটে হেলান দিয়ে শুয়ে বলল, আসলে কাজ করতে আমার অ্যালসামি লাগে। যেই দিন অ্যালসামি কমবে সেই দিন কাজ করব। পিঙ্কি প্রমিস। তের আর কথা বলতে ইচ্ছে হলো না। ছেলেকে উঠাতে লেগে গেল। তার ছানাকে খাইয়ে সে স্কুলের উদ্দেশ্যে বের হবে। তেকুককে উঠিয়ে হাত পা মুখ ধুইয়ে দিল তে। বাচ্চাটা মাকে আঁকড়ে ধরে আসে। মুখ ধুইয়ে সে বাবাকে বসে থাকতে দেখে মায়ের কোলে থেকে বলে উঠল, উঠতো বাবা, বলে ছোট ছোট দাঁত বের করে হাসলো। জাঙ্কুক ছেলেকে দেখে নজর সরিয়ে ফেললো। বাচ্চাটা বাবা চোখ সরিয়ে ফেলতে দেখে মুখটা চুপসে ফেললো। বাবার দিকে চেয়ে কানে হাত দিয়ে ডলতে লাগলো। তে ছেলেকে জিজ্ঞেস করলো, নাস্তা খাইয়ে দিব আব্বা? তেকুক বাবার দিকে ছলছল নয়নে তাকিয়ে আছে এখনো। বাবা তাকে দেখে চোখ ফুরিয়ে নিল কেন? বিষয়টা বাচ্চার হৃদয়ে আঘাত এনেছে। তে ছেলেকে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকতে দেখে হেঁটে জাঙ্কুকের কাছে গেল। বলল, ছেলেকে ধরুন। জাঙ্কুক হামি দিয়ে বলল, পারবো না, কোলে নিতে আলসেমি লাগছে। তে বলল, আমার স্কুলের সময় হয়ে যাচ্ছে, আপনার এসব আলগা ঢং আলাপ অন্য কোথাও করবেন। আসছে ডায়লগ দিতে, আলসেমি লাগছে। বলে ছেলেকে জাঙ্কুকের কোলে দিয়ে দ্রুত হেঁটে চলে গেল। টেকুক মায়ের যাওয়ার দিকে চেয়ে মাথা ঘুরিয়ে বাবার দিকে চাইল। জাঙ্কুক তার দিকে ভ্রু কুচকে চেয়ে আসে। বাচ্চাটা অবুঝের মতো বাবার দিকে চেয়ে আসে। জাঙ্কুক ভ্রু কুচকে রেখেই বলল, তুই যেভাবে ইনোসেন্ট মুখ করে থাকিস, তুই তো এত ইনোসেন্ট না পটলের বাচ্চা। বাচ্চাটা বাবার দিকে তাকিয়ে থেকে বলল, পুতুল কি বাবা? আমি জানি না, আমি তোর সাথে রাগ করেছি। রাগ করছো? হ্যাঁ, অনেক রাগ করেছি। কিনু, তুই মাকে খুঁজিস শুধু, বাবাকে তোর কি দরকার? তেকুক মাথা চুলকে বাবার শরীর বেয়ে উঠে ঘাড়ে মাথা ফেলে গলা জড়িয়ে ধরলো। জাঙ্গু কিছু বলতে গিয়েও বলতে পারল না। ঠোঁটে ক্ষীণ হাসি খেলে গেল তার। এটা তার বাচ্চা ভেবে জড়িয়ে ধরলো শক্ত করে। তেকুক বাবা ছোঁয়া পেয়ে আরো সেটে গেল। জাঙ্কুক ছেলেকে জড়িয়ে রেখেই বলল, এই বয়সে ব্রিটিশ বুদ্ধি নিয়ে চলিস?
কিভাবে বাপ মাকে পটাতে হয় ভালো করে জানিস লিলিপুটের বাচ্চা। তেকুক ফিস ফিস করে হেসে দিল। জাঙ্কুক ছেলের নাকে নাক ঘষে আদর করে দিল। সকাল থেকে সুগা এবং কাই ভুইয়া খুবই খোশ মেজাজে আসছে। গুরুত্বপূর্ণ খবর, কাই ভুইয়া সুগার পছন্দকে হ্যাঁ জানিয়েছে। সুগা বাবাকে ঠিক কি বলে রাজি করেছে সেটা সকলেরই অজানা। খবরটা শুনে ভুইয়া বাড়ির একমাত্র কন্যা ইনোভা ভুইয়া শহর থেকে ব্যাগপত্র সবকিছু নিয়ে হাজির হয়ে গেছে। এসে চিল্লাচিল্লি শুরু করে দিছে। মায়ের কাছে গিয়ে বলল, আমার কি এ বাসে কোনো গুরুত্ব নেই আম্মু? কিভাবে পারলে আমাকে ছাড়া ভাইয়ের জন্য পাত্রী পছন্দ করতে? লিসা ভুইয়া গম্ভীর গলায় বললেন, এসব নিয়ে আমার সাথে একদম উচ্চ শব্দ করবে না। তোমার বাপ ভাইকে জিজ্ঞেস করো গিয়ে। এসব সম্পর্কে আমার কোনো ধারণা নেই। এসেছো রেস্ট নাও, তবে খবরদার আমার সাথে এসব বিষয় নিয়ে কথা বলবে না। যাও হাত পা মুখ ধুয়ে একদম রেস্ট করো, বলে পাশ কাটিয়ে চলে গেলেন। ইনাবা হতবাক হয়ে গেল কিছুটা। মায়ের এমন আচরণ তাকে ভাবাচ্ছে। সে দ্রুত গিয়ে বাবাকে বলল, পাপা কাহিনী কি? তুমি ফোন দিয়ে বললে ভাইয়ের জন্য পাত্রী দেখতে যাবে, কিন্তু আম্মু তো দেখে কোনো হেলদোলই নেই। ঘটনা কি? কাই ভুইয়া হতাশ ভঙ্গিতে বলল, তোমার আম্মুর সাথে সুগার পাত্রী দেখা নিয়ে কথা কাটাকাটি হয়েছে। যে সে কথা কাটাকাটি না, একেবারে ভাঙচুর করেছি। রাগ উঠেছিল প্রচুর। তোমার মায়ের সাথে তো চাইলেও রাগারাগি করতে পারি না, কিন্তু সেদিন মারাত্মক রাগ উঠে গিয়েছিল, কন্ট্রোল করতে পারিনি। সেই দিন থেকে এখন পর্যন্ত একটা শব্দ বলেনি আমার সাথে তোমার আম্মু। সুগা এবং ইনাবা দুজনেই হতাশ হলো। ইনাবা বাবার কাছে এসে বসে বলল, এবার তুমি গেছো পাপা। তোমার ওইরকম করা কি দরকার ছিল? আম্মুর রাগ সম্পর্কে তো তোমার ধারণা নেই। এখন কিভাবে আম্মুর রাগ ভাঙাবে? বলে কাই ভুইয়ার গলা জড়িয়ে ধরে চুমু দিয়ে উপরে চলে গেল ব্যাগপত্র নিয়ে। সুগা বাবার দিকে তাকে দুকি দুকি নজরে চেয়ে বলল, সো স্যাড পাপা। তোমার জন্যই তো হলো এত কিছু। তোমার প্ল্যানের কথা যদি আগে জানতাম, নিশ্চয় আমি ভীমরুলের বাসে ঢিল ছুটতাম না। সুগা মাথা নাড়িয়ে বাবাকে সহমত জানালো, স্বীকার করে নিল দোষটা তারই। কাই ভুইয়া খুবই সিরিয়াস ভঙ্গিতে বলল, মেয়ে দেখতে যাবে কবে? খুব শীঘ্র গেলে ভালো হয় পাপা। এখন বাকিটা তোমার মন মর্জি। মেয়ের আবার পাত্রের অভাব নেই, যে কোনো সময় বিয়ে হয়ে যেতে পারে। তাই আগে ভাগে আকটটা করিয়ে ফেললে ভালো হতো। কাই ভুইয়া বললেন, আচ্ছা ব্যাপার না, দেখছি আমি। হ্যাঁ পাপা, প্ল্যান অনুযায়ী আগাতে হবে। এমন ভাবে সবকিছু করবে যেন কেউ ধরতে না পারে আমরা কোনো নাটক করছি। কাই ভুইয়া ক্রু হেসে বললেন, ওসব তোমার ভাবতে হবে না। নিশ্চিন্তে থাকুন, সব সামলে নিব আমি। তাছাড়া চেয়ারম্যান বাড়ি থেকে সম্বন্ধ যাচ্ছে, কার সাথে আছে ফিরিয়ে দেওয়ার? তেই স্কুলে যাওয়ার পরে ছেলেকে নিয়ে তৈরি হয়ে বাসা থেকে বের হলো জাঙ্কুক। তেকুক বাবার গলা জড়িয়ে আছে। জাঙ্কুক একটা গোডাউনের মতো জায়গায় এসে দাঁড়ালো। আশেপাশে নজর বুলিয়ে মাস্ক ঠিকঠাক করে নিল। তেকুককে নিয়ে গোডাউনের ভিতরে ঢুকে পড়লো। বেশ কিছুক্ষণ পর ধীরে পায়ে হেঁটে গোডাউন থেকে বের হয়ে এলো। কোলে বাচ্চাটা ঘুমিয়ে আছে। জাঙ্কুক ছেলেকে ঢেকে ওখান থেকে চলে গেল। বাসে এসে ছেলেকে বিছানায় রেখে কিছু কাগজ কলম নিয়ে বসলো জাঙ্কুক। অনেকক্ষণ ধরে কি জানি আঁকিবুকি করলো। তার চেহারায় অসম্ভব রহস্য খেলা করছে। চোখ দুটো সংকীর্ণ হয়ে আছে, চোখের পাতা আন্দোলিত হচ্ছে। তারপর একসময় তার চেহারা স্বাভাবিক হয়ে গেল। সে চুপচাপ জিনিসপত্র গুছিয়ে গোপন স্থানে সবকিছু রেখে দিল। ছেলেকে রেখে গোসল করতে চলে গেল। বেশ কিছুক্ষণ গোসল সেরে বের হলো। তেকুক উঠে গেছে। উঠে কাউকে না দেখতে পেয়ে কান্না জুড়ে দিয়েছে। জাঙ্কুক ধীরে পায়ে হেঁটে এসে বলল, কি হলো? তেকুক বাবার কণ্ঠ শুনে বিছানার উপর দাঁড়িয়ে হাত বাড়িয়ে বলল, বাবা নাই। এই তো বাবা, বলে ছেলেকে কোলে নিল। বাচ্চাটা বাবাকে পেয়ে কোলের মধ্যে গুটিয়ে গেল। জাঙ্কুক গভীর নয়নে চেয়ে আছে, কি যেন ভাবছে সে। বোঝা বড়ই মুশকিল। তাকে দেখলে যে কেউ অবাক হবে, কারণ আগের জাঙ্কুকের সাথে এই জাঙ্কুকের বিস্তার ফারাক। সেই জাঙ্কুক ছেলের সাথে চঞ্চল, আর এই জাঙ্কুক এতটা গম্ভীর যে মুখ অবয়ব শক্ত কঠিন হয়ে আছে। তাকুক বাবাকে ডাকলো, বাবা বাবা, খিদা লাগছে, খাবো। জাঙ্কুক ভাবনা থেকে বেরিয়ে ছেলেকে জিজ্ঞেস করলো, ভাত খাবি? তেকুক ঘাড় নাড়িয়ে বলল, খাবো। ছেলের কথা শুনে জাঙ্কুক চিন্তা ভাবনা বাদ দিয়ে বলল, আগে গোসল করিয়ে দিই, তারপরে ভাত খাবো, চল। বলে ছেলেকে নিয়ে গোসলে ঢুকলো। গোসল শেষে গায়ে বেবি লোশন মেখে দিয়ে ভাত বেড়ে নিল। ছোট ছোট লোকমা তুলে খাইয়ে দিতে লাগলো। বাচ্চাটা পা ছড়িয়ে বসে খাচ্ছে চুপচাপ। জাঙ্কুক ছেলেকে খাইয়ে খেলনাপাতি ছড়িয়ে ছিটিয়ে দিল। বাচ্চাটা খেলনা পেয়ে খেলতে লাগলো। জাঙ্কুক কিছু সরঞ্জাম নিয়ে অন্য রুমে চলে গেল। দরজায় টোকা পড়ায় জাঙ্কুক কিছুটা হকচকিয়ে হাতের কাজ বন্ধ করে জিনিসপত্র গুছিয়ে রাখলো। তারপর স্বাভাবিক হয়ে গেট খুললো। তে দাঁড়িয়ে। তে জাঙ্কুককে দেখে কিছু বলল না, এমনকি জাঙ্কুকও কোনো টু শব্দ করলো না। তে চুপচাপ হেঁটে ঘরে ঢুকলো।
বিরক্ত লাগছে তার সবকিছু। ব্যাগ রেখে স্কুলে পরীক্ষার খাতাগুলো টেবিলে রাখলো। জাঙ্কুক আজকে কিছু বলছে না। তেও একবারে কিছু জিজ্ঞেস করেনি। নামাজ পড়ে দোয়া দরুদ পড়ে উঠলো তে। আজকে ঘরে কোনো আওয়াজ নেই। এরকম শান্ত কেন আজকে? তার সামনে আজকে কথা বলছে না তেমন। প্রতিদিন তো বাবা ছেলে কথোপকথন ঘর মুখরিত করে থাকে। আজকে এত শান্ত কেন সবকিছু? জাঙ্কুকেরও কোনো সারা শব্দ নেই। তে জায়নামাজ ভাঁজ করে পাশের রুমে গিয়ে দেখলো বাবা ছেলে দুজনেই ঘুমিয়ে পড়েছে। তে আর ডাকলো না। খেয়ে ঘুমিয়েছে তার মানে। এসব ভেবে তে খেয়ে নিল। তারপর বিশ্রাম নিতে বিছানায় শুয়ে পড়লো। ইস্তেগফার দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে গেল। আসরের আজানে মধুর কণ্ঠে ঘুম ভেঙে গেল তে। এখন একটু ফ্রেশ লাগছে তার। মন খারাপ থাকলে আল্লাহকে ডাকলে আল্লাহর বান্দার মন খারাপ খুব দ্রুতই ভ্যানিশ করে দেন বলে তের ধারণা। আজকে তার ভীষণ মন খারাপ ছিল। সংসার জীবন ভবিষ্যৎ নিয়ে বেজায় চিন্তিত ছিল সে। বাবা ফোন দিয়েছিল তাকে আজ। বহুদিন পর বাবার ফোন পেয়ে তে উৎফুল্ল হয়ে পড়েছিল। ফোন ধরতে বাবার কণ্ঠস্বর শুনে ঝরঝর করে কেঁদে দিয়েছিল সে। স্কুলের অফিস কক্ষে তখন কেউ ছিল না। বাবা সুবিন মেয়ের সাথে আজ অনেকক্ষণ ধরে কথা বলেছে। মেয়েকে আজও এই অলস অকর্মা পুরুষের সংসার ছেড়ে আসতে বলেছেন। তেকে সে পালতে পারবে বলে অনেক বুঝিয়েছেন, কিন্তু তে কোনো প্রতি উত্তর করেনি। মায়ের সাথেও কথা বলেছে, তবে সবার এক কথাই ছিল, যদি জাঙ্কুক এরকমই থাকে তাহলে ওই কাপুরুষের সংসার করার কোনো প্রয়োজন নেই। তে কিছু বলেনি, শুধু শুনে গেছে। একটা ডিভোর্সি মেয়েকে এই সমাজে কি চোখে দেখে তা তে ভালো করেই জানে। তাই তাদের কথায় সায় জানাতে পারেনি সে। আল্লাহ চাইলে জাঙ্কুক একদিন ভালো হবে, এটা তার দৃঢ় বিশ্বাস। ওই পুরুষটা আর যাই হোক, তাকে কখনো আঘাত করেনি। তার ছেলে যত্ন করে, আগলে রাখে, শুধু কাজ করতে আগ্রহী নয়, তার কাজের প্রতি প্রচুর অনীহা। এই অনীহার কারণ তে জানে না। কেন তার এই অনাগ্রহ, কাজের প্রতি এত বিতৃষ্ণা কেন এই পুরুষের? তে উঠে অজু করে আসরে নামাজ পড়ে নিল। পাশের রুমে গিয়ে দেখলো ছেলের বাপ কেউ বাসায় নেই। তের কপাল কুঁচকে গেল। কোথায় গেছে এই সময়? একটু পরে দরজা খুলে জাঙ্কুক ঘরে ঢুকলো। বাচ্চার হাতে চিপস চকলেট। তেকুক মাকে দেখে হাতে চিপস চকলেট দেখে মাথা নাড়িয়ে নাড়িয়ে বলল, মা, মোজা মোজা। তে হেসে বলল, খান মোজা। জাঙ্কুক ছেলেকে কোল থেকে নামিয়ে দিতেই বাচ্চাটা সবকিছু নিয়ে অন্য রুমে দৌড়ে চলে গেল। তে জাঙ্কুকের দিকে ভ্রু ভাঁজ করে চাইলো। জাঙ্কুক তে চাহনি দেখে বলল, কি, আপনাকে এমন অস্বাভাবিক লাগছে কেন আজকে? কই, আমি তো ঠিকই আছি। তোর চোখের সমস্যা। আমার চোখ তো মিথ্যা বলে না। আমার দৃঢ় সন্দেহ আপনার মনে কোনো কিছু চলছে, সেটা অবশ্য জটিল কিছু। জাঙ্কু কিছুটা চমকালো, পরক্ষণে স্বাভাবিক কণ্ঠে বলল, তোর ভুল ধারণা এটা। হুম, ঠিক ধারণা। জাঙ্কুক রেগে তাকিয়ে বলল, আজ এরা কথা বলবি না তো? রাগ উঠাস কেন সবসময়? যতই ভালো বিহেভ করতে চাই ততই মেজাজ গরম করিয়ে দিস। তুই জাঙ্কুকের কথা টললো বলে মনে হয় না। হাতে জিনিসটা জাঙ্কুকের সামনে ধরে বলল, আপনার কাছে এসব কি করে? জাঙ্কুক জিনিসটা দেখে ঘেমে উঠল, কাপা কণ্ঠে বলল, এটা কোথায় পেয়েছো? আপনাকে আমার যথেষ্ট সন্দেহ হয়। এর আগেও আমি রুমে অস্বাভাবিক অনেক কিছু দেখেছি। ওইসব আমার বাসায় থাকার প্রশ্নই আসে না। আপনি কি করছেন লুকিয়ে লুকিয়ে, সত্যি করে বলুন তো? জাঙ্কুক কিছুই বলল না, শান্ত কণ্ঠে বলল, এটা ছেলের জন্য আনিয়েছি। ওর পিস্তল ভালো লাগে বলেছিল একদিন, তাই আজকে একজন আর্টিস্টকে দিয়ে আঁকিয়ে এনেছি। এত রিয়াক্ট করার কি আছে? এটা নাটক সিনেমা না যে আমি বিরাট কিছু বের হব। আমি অকর্মাই থাকবো। তবে তোমার যদি আমাকে নিয়ে উচ্চ বিলাসী জল্পনা কল্পনা করার থাকে তাহলে যে কোনো কিছুই ভাবতে পারো। আই ডোন্ট কেয়ার। বলেই তের পাশ কাটিয়ে চলে গেল। তের বিশ্বাস করতে ইচ্ছা করলো না, কিন্তু অবিশ্বাস করতে ইচ্ছা হলো না। তে তো ঘরেই থাকে স্কুল বাদে। কই, জাঙ্কুককে তো তেমন অস্বাভাবিক লাগেনি কখনো। সারাক্ষণই রুমে বসে সিগারেট টানে, তবে রাতে বের হয় কয়েক ঘন্টার জন্য। এইটুকু সময়ের মধ্যে কি কিছু করা সম্ভব? তে জানে পার্ট টাইম যে জব করতো ওইটা ছেড়ে দিছে, কিন্তু ওইটা ছেড়ে আবার কোনো কাজ ধরেছে কিনা সেটা তে জানে না। তেকে কিছুই বলেনি। ওই ঘরে কখনো সদাই পাতির খরচ, বাসা ভাড়া তো কিছুই দেয় না। সিগারেট, ছেলের চিপ, চকলেটের খরচ আর বাসা ভাড়া তো শ্বশুর আব্বাই দেন। কাজ যদি করতো তাহলে নিশ্চয়ই এসবের খরচ আব্বার কাছ থেকে নিত না। ধুর, উল্টাপাল্টা বেশি ভেবে ফেলেছে সে। হয়তোবা ছেলের জন্যই এটা এনেছে। তাই বেশি কিছু আর না ভেবে এটি টেবিলের উপর ভাঁজ করে রেখে দিল। এসব নিয়ে ভাবার সময় তার নেই। আজ এইটা চিন্তা ভাবনা তার যত সব।
সকাল সকাল আরেমের বাড়িতে প্রস্তাব নিয়ে এসেছেন চেয়ারম্যান কাই ভুইয়া। খবরটা গ্রামে ছড়িয়ে পড়তে বেশি সময় নিল না। আরেম কথা বলতে ভুলেই গেছে প্রায়। সে উঠানের মাঝখানে চেয়ারে বসা কাই ভুইয়ার দিকে থতমত ভঙ্গিতে তাকিয়ে আছে। যে হোক তুহান একপাশে বিব্রত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। জিন বেগম ঘরের পর্দার ফাঁক দিয়ে দেখছে সবকিছু। জিমিন শক্ত হয়ে বসে আছে। আরেমের সাথে কাই ভুইয়ার কি কথা হলো জানা নেই, তবে আরেম যে বিয়েতে মত দিয়েছে এটা সকলের জানা। যে হোক তুহান বোনের বিয়েতে সম্মত ছিল না। বাবা রাজি হয়ে যায়, অনেক ক্ষেপে গেছে তারা। বড় ভাইয়ের নাম্বারে বরংবার চেষ্টা করেও কল ঢুকেনি। ফোন দিলেই বলছে, আপনি যে নাম্বারে কল দিয়েছেন তা এই মুহূর্তে বন্ধ আছে। অনুগ্রহপূর্বক কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। দ্য নাম্বার ইজ কারেন্টলি আনরিচেবল, প্লিজ ট্রাই এগেন। রাগে তুহান কথা বলতে ভুলে গেল। আরে মেয়ের রুমে গিয়ে আস্তে করে বলল, বাবা তোমার খারাপ চাইবো না মামুনি, বাবার কি বিশ্বাস আছে? জিমিন বাবার দিকে ছলছল নেত্রে তাকিয়ে থাকলো। বাবার চোখের দিকে তাকিয়ে জিমিন চুপ মেরে গেল। আরে মেয়ের মাথা বুকের সাথে টেনে নিয়ে বললেন, বাবা তোমাকে অনেক ভালোবাসি। এই বিয়েটা হলে তুমি ভালো থাকবে। তুমি কি বিয়েতে মত দিবে? জিমিন বাবার কোলে আদুরি বিড়াল ছানার মতো পড়ে রইল। কিছু বলল না, তার চোখ থেকে বর্ষণ হচ্ছে। বাবার মুখের উপর আজ পর্যন্ত কোনো কথা বলেনি, কিন্তু এবার চিল্লিয়ে বলতে ইচ্ছা করছে, বাবা আমি বিয়ে করব না। আরে মেয়ের মনের কথা বুঝলেন যেন। মেয়েকে নিজের বুক থেকে তুলে চোখ মুছিয়ে বললেন, বাবাকে বিশ্বাস করলে বিয়েতে মত দিও, আর যদি বিশ্বাস না করো তাহলে মত দিও না, সমস্যা নেই, আমি তাদেরকে না বলে দিব। জিমিন দ্বিতীয় দ্বন্দ্বে বাবার মুখের দিকে চাইল। বাবাকে অবিশ্বাস্য কোনো কালেই করে না, কিন্তু এবার সে দোটানায় ভুগছে। বেশ অনেকক্ষণ পর মেয়ের ঘর থেকে বের হলেন আরিম। যে হোক তুহান বাবার দিকে চেয়ে আসে। আরিম ধীর পায়ে হেঁটে উঠানে বসা কাই ভুইয়ার উদ্দেশ্যে বললেন, মেয়ে বিয়েতে রাজি। কাই ভুইয়ার মুখ উজ্জ্বল হলো, সুগার ঠোঁটের কোনো শুকনো হাসি। তুহান বাবাকে পাশে টেনে চাপা স্বরে বলল, কিসব বলছেন আব্বা? আপনার মাথা কি ঠিক আছে? ইঞ্জিনিয়ার পাত্রের কাছে বিয়ে দিলেন না, মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দেবেন না বলে, অথচ আজ বিয়েতে মত দিচ্ছেন কেন? আরিম শান্ত কণ্ঠে বলল, কারণ এর থেকে যোগ্য পাত্র আমার জীবনের জন্য একটিও নেই। তুহান ভীষণ অবাক হলো। সে বিস্মিত কণ্ঠে বলল, এসব কি বলছেন আব্বা? আপনি কি পুরোনো দিনের কথা সব ভুলে গেছেন? ওই পরিবারের সাথে দ্বন্দ্বের কথা ভুলে গেছেন? এতকাল জিমিনের জন্য যেমন আল্লাহ বিরু পাত্রের সন্ধান আপনি করেছেন, সুগা ভুইয়ার কি সেই রকম ছেলে? আপনি কি তাদের টাকা পয়সা দেখে জিমিনকে কোরবানি করছেন আব্বা? আরেম ছেলেকে ধমকে উঠে বললেন, তুহান মুখে লাগাম টানো। আমি যা জানি বা আমার অভিজ্ঞতার 1%ও এখন পর্যন্ত অর্জন করতে পারোনি তোমরা, তাই অহেতুক ফালতু কথা বলে আমাকে রাগিয়ে দিবে না। তুহান এই প্রথম বাবার সাথে এত অবাধ্য হয়ে কথা বলছে, তাই দুঃখিত বলে অন্য পাশে সরে গেল। আরেম ধীর পায়ে হেঁটে ফাঁকা চেয়ারে বসলেন, তারপর বললেন, বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলুন তাহলে। তাই বুইয়া গলা খাকারি দিয়ে বলল, জি আজকে আকরটা সেরে ফেলতে যাচ্ছিলাম, কিন্তু আমার বড় ছেলের অনুপস্থিতিতে বিয়েটা দেয় কিভাবে? বিয়েটা 1-2 দিন পরে হলে ভালো হয় না? সুগা চট করে বলে বসলো, এখন তো শুধু কাবিন করিয়ে রাখবো আঙ্কেল, উঠিয়ে তো নেব না। যেদিন উঠিয়ে নেব সেদিন না হয় আপনার বড় ছেলেকে ইনফর্ম করবেন। সুগার শেষের কথাটা কিছুটা গম্ভীর শোনালো। আরেম কিছুটা বিভ্রান্ত হলেন। তুহান জেহব বাবার পিছনে দাঁড়িয়ে আছে। জেহব কিছুটা উচ্চস্বরে বলল, আমাদের বড় ভাই না আসা অবধি বিয়েটা হচ্ছে না। বিয়েতে তো মত দেওয়াই হয়েছে, আপনারা বলছেন মত শুনে চলে যাবেন, কিন্তু এখন আবার আকত ছেড়ে ফেলতে চাওয়ার কারণ কি? কথাটা শুনে সুগার হাতের মুষ্টি শক্ত করে ফেলল। কাই ভুইয়া জেহবের দিকে চেয়ে মুচকি হাসলেন, বললেন, এত রেগে যাওয়ার কিছু নেই, তোমাদের ভাইয়াকে আজকে ইনফর্ম করো, সে আসলে না হয় আমরা বিয়েটা পড়াবো। জেহবের কথার খেয়ে হারালো যেন। বড় ভাইকে তো ফোনে পাওয়া যাচ্ছে না, ইভেন তে ভাবের ফোনও সুইচ অফ, কিভাবে যোগাযোগ করবে তাদের সাথে? আরেম শান্ত কণ্ঠে বলল, ঠিক আছে আকত ছেড়ে ফেলুন। তুহান জেহব উভয় চমকে গেল। কাই ভুইয়া এবং সুগা ভুইয়ার ঠোঁটে রহস্যময় মুচকি হাসি। কাই ভুইয়া আলহামদুলিল্লাহ বলে একটি মিষ্টি মুখে পড়লেন। খুবই সাদামাটা ভাবে 2 লক্ষ টাকা কাবিন ধরে সুগা ভুইয়া এবং জিমিন আফরিনের বিয়ে সম্পূর্ণ হলো। বিয়ে সম্পূর্ণ করে ভুইয়া পরিবার চলে গেলেন। তোয়ান এবং জেহব বাবার সাথে একটা কথা বলল না। ভীষণ রেগে আছে তারা। জিন বেগম মেয়ের ঘরে মেয়ের কান্না থামাচ্ছেন। আরে মুঠোনে বসেই রইল, তার চোখ মুখে অসহ্র রহস্য খেলা করছে। জাঙ্কুক খুব সকালে কোথাও জানি বের হয়েছে, তের ফোনটাও নষ্ট হয়ে গেছে, ফোন ঠিক করাতে হবে। গত পরশু স্কুলে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে হাত ফসকে ফোনটা পড়ে গিয়ে 12টা বেজে গেছে। কারোর সাথে যোগাযোগও করতে পারছে না।
ফজর পরে নিত্যদিনের কাজে ব্যস্ত হয়ে পড়ল তে। জাংকুককে এত সকালে তাদের বিয়ের পর থেকে আজ অব্দি বের হতে দেখেনি। বেশ কিছুদিন জাংকুক প্রচন্ড অস্বাভাবিক আচরণ করছে। গত কয়েকদিন জাংকুকের তার কাছে রহস্যময় মানব বলে মনে হচ্ছে। তের মন খারাপ, কিছুই ভাবতে চাচ্ছে না, তবুও মনে উদয় হয়ে যাচ্ছে লোকটা খারাপ কিছুর সাথে জড়িয়ে গেল না তো। এই চিন্তায় তাকে ভেতর ভেতর অস্থির করে তুলছে। ইদানিং বেশিরভাগ সময় বাইরে কাটাচ্ছে, স্বভাবেও বেশ পরিবর্তন এসেছে। পায়ে কারো ছোঁয়া পেয়ে তের ভাবনার ছেদ ঘটলো। তে তাকিয়ে দেখলো তেকুক ছলছল নয়নে তাকিয়ে আসে। তে তা দেখে বলল, আরে আব্বা, চোখে পানি কেন? বাবা কই? হায় আল্লাহ, বাবার জন্য কাঁদছেন? বাবা তো বাইরেই আছে, এসে পড়বে কিছুক্ষণ পর। তেকুক মায়ের জামা টেনে ধরে বলল, বাবার কাছে যাব। আচ্ছা যাবি, এখন মুখ ধুইয়ে দি চলো, বলে ছেলেকে মুখ ধুইয়ে খাবার খাইয়ে দিতে লাগলো। তেকুক খাবার মুখে ঢুকে না চিবিয়ে বসে আছে। তে প্রথমে অতটা পাত্তা দেয়নি, কিন্তু ছেলেকে আজকে খাবার নিয়ে ঝামেলা করতে দেখে বলল, খাবার খাচ্ছ না কেন তেকুক? তেকুক চোখ ছলছল করে বলল, বাবা নাই, বাবা কখন আসবে? তে ছেলেকে কাছে টেনে আদর করতে করতে বলল, বাবা এসে পড়বে, আপনি খেলেই চলে আসবে। শান্ত বাচ্চার মতন খাবার খেয়ে নিন। তেকুক অল্প খেয়ে আর খেলো না। তে হিমশিম খেলো বাচ্চাটাকে খাওয়াতে। এতদিন জাংকুক খাওয়াতো, দেখাশোনা করতো, আজকে সে না থাকে তার অভাব বোধ করছে। তে লোকটা কাছে থাকলে আর যাই হোক বাচ্চাটার দেখভাল নিয়ে তে টেনশন করতে হয়নি। বাচ্চাটাও বাবার ন্যাওটা, বাবাকে দেখেনি দেখে খাবারের প্রতি অনীহা দেখাচ্ছে। চঞ্চলতা ও উচ্ছলতা নেই, কেমন যেন স্নান ও মনমরা ভাব নিয়ে বসে আছে মায়ের কাছে। তের স্কুলে যেতে হবে একটু পর, লোকটা না আসলে বাচ্চাটা দেখভাল করবে কে? তে ঘড়ির দিকে চাইলো, এখনো আসছে না কেন? চিন্তায় অস্থির অস্থির লাগছে তার। ফোনটাও নষ্ট, যে কল করে জানবে কোথায় আছে। দরজার টোকার আওয়াজেই তের ধ্যান ভঙ্গ হলো। ছেলেকে কোলে নিয়ে দরজার এই পাশ থেকে বলল, কে? আমি। তেকুক বাবার গলার আওয়াজ পেয়ে মায়ের কোলে বসে লাফিয়ে উঠল। তে দরজা খুলে দিতে দেরি হলো, কিন্তু তেকুক বাবার বুকে ঝাঁপিয়ে পড়তে দেরি হলো না। বাবার গলা ঝাপটে ধরে বাবা বাবা বলে কাঁদতে লাগলো। জাংকুকও অবাক হয়ে ছেলেকে কোলে চেপে ধরলো। আচমকা ছেলের এভাবে কোলে আসতে দেখে অবাক হলো সে। তের দিকে তাকিয়ে দেখলো তে তার দিকে কেমন জানি চোখে তাকিয়ে আসে। জাংকুক তা দেখে বলল, ছেলেকে কাঁদিয়েছিস কেন? আমি কাঁদাইনি, আপনাকে না দেখে কেঁদেছে। কিছু খাইনি ঠিক করে, এখন ছেলেকে সামলান, আমি স্কুলে গেলাম, বলেই তে রেডি হতে চলে গেল। জাংকুক ছেলেকে কোল থেকে উঠিয়ে বলল, ওই, তুই কাঁদছিস কেন? একদম চটকে ভর্তা বানিয়ে খেয়ে ফেলবো। তেকুক নাক টানতে টানতে বলল, ইন্না, ভুট্টা খাই না। তোকে খেতে বললো কে? আমি খাবো তোকে। না। হ্যাঁ। মা মাইর দিবে। তোর মাকে মাইর দিব, তাকে শুদ্ধই খেয়ে ফেলবো। লিলিপুট, লিলিপুটের সাও, কেউ বাদ যাবে না, দুটোই আমার পেটে যাবে। হা হা হা। তে ব্যাগ কাঁধে ঝুলিয়ে হেঁটে আস্তে আস্তে বলল, ছেলেকে এসব কি শিখাচ্ছেন? একদিন নিষেধ করেছি না, বাচ্চাদের সামনে যা বলা হয় তা তারা দ্রুত আয়ত্ত করে ফেলে। এসব ছাতার মাথায় শিখান? ধামরা পুরুষ হয়েছেন, কোথায় কি বলতে হয় সেটাও শিখিয়ে দিতে হবে আপনাকে এখন? ওরে বাপরে, লিলিপুট ম্যাডাম, ফৌজির নিষেধের কাছ থেকে এখন আমাকে শিখতে হবে কোথায় কি বলবো আর কি বলবো না। এসব জ্ঞান আমাকে না দিয়ে স্কুলের চ্যাংড়া পোলাপানদের দিন লিলিপুট ম্যাডাম। তের আগে গজগজ করতে লাগলো। জাংকুক ছেলেকে নিয়ে রুমে চলে গেল। তে নিজের গন্তব্যে চলে গেল। কাই ভুইয়া নিজেদের রুমে ঘুরঘুর করছেন। লিসা ভুইয়া বই পড়ছেন, সময় পেলেই তিনি বই পড়েন। আজকে অবসরে বই নিয়ে বসেছেন, সাথে নোটবুকও আছে। বইয়ের কিছু গুরুত্বপূর্ণ লাইন আন্ডারলাইন করে নোটবুকে টুকে রাখছেন। কাই ভুইয়ার ঘুরঘুরি তার নজরে পড়ছে না, সে নিজের ভাবনায় গভীরভাবে মগ্ন। হঠাৎ করে পাশে কারো গা ঘেঁষে বসার ভাবনা থেকে বেরিয়ে এলেন। লিসা ভুইয়া বই থেকে মুখ তুলে পাশে চাইলেন। ছেলেকে দেখে বললেন, হোয়াট হ্যাপেন? আসলে আম্মু, গুরুত্বপূর্ণ কথা ছিল। লিসা ভুইয়াও ভ্রু কুঁচকে বললেন, বলে ফেলো, ভনিত করছো কেন? ইয়ে মানে? ইয়ে মানে কি? আসলে আম্মু, আমার বিয়ে হয়ে গেছে, দোয়া করো। কথাটা এক নিঃশ্বাসে বলেই সুগা পগার পার। লিসা কোনো কথা বলতে ভুলে গেল। হতভম্ব হয়ে তাকিয়ে থাকলেন ছেলে যাওয়ার পানে। কাই অদূরে দাঁড়িয়ে কপালের ঘাম মুছছেন। লিসা তার দিকে শান্ত দৃষ্টিতে চাইলেন। কায়ের মনে হলো তার শরীর প্যারালাইজড হয়ে গেছে। লিসা কোনো কথা না বলে তার দিকে ঠান্ডা দৃষ্টি মেলে চাইতে দেখে তিনি কি বলবেন কথা খুঁজে পেলেন না। লিসা কোনো কথা না বলে আবারও বইয়ে মনোযোগ দিলেন। কায়া ভয় আরো বেড়ে গেল।
চিল্লাচিল্লি করে যদি রাগটা মেটাতো তাহলে তো একটু বুক থেকে পাথরটা নামতো। এমন শান্ত হয়ে আছে মানে একটা ঝড় আসা পূর্বাভাস। কাই ধীরে ধীরে হেঁটে স্ত্রীর পাশে বসলেন। লিসা তবুও কিছু বললেন না। কাই চট করে স্ত্রীর হাতটা ধরে বললেন, আই এম সরি লিসা। হোয়াই? লিসা বুইয়ের শান্ত কণ্ঠ। সেদিনের বিহেভিয়ারের জন্য আমি এক্সট্রিমলি সরি। লিসা কিছু বলল না। স্বামীর হাতের ফাঁক থেকে নিজের হাতটা টেনে সরিয়ে বইটা বন্ধ করলেন। উঠে বারান্দায় গিয়ে বসলেন। কায়ও স্ত্রীর পিছু পিছু গেলেন। তার হঠাৎ করে যৌবনের কথা মনে পড়ে গেল। লিসার পিছনে এইভাবে এককালে ঘুরতেন তিনি। এই ভেবে কিছুটা মুচকি হাসলেন। বারান্দায় গ্রিল ধরে বাইরে তাকিয়ে আছে লিসা। পাশে স্বামীর উপস্থিতি পেয়ে বললেন, আপনার মধ্যে এখন অহংকার এবং ক্ষমতার দাপট আছে, এটা কি আপনি বিশ্বাস করেন? কায় ভুইয়া কেঁপে উঠে স্ত্রীর দিকে চাইলেন। লিসা আগের মতোই বলতে লাগলো, আপনি সবার সামনে দেখান যে আপনি আমাকে ভীষণ ভয় পান। আদতে কিন্তু এটা না। আপনি আমাকে সম্মানটুকুও করেন না। কি বলছো লিসা? লিসা বাইরের থেকে নজর ফিরিয়ে স্বামীর দিকে চাইলো। তার চোখ দুটি ভয়ঙ্কর দেখাচ্ছে। স্বামীর পাঞ্জাবির কলার দু হাতে মুষ্ঠ পাকিয়ে বলল, আমাকে আপনার বোকা মনে হয়? শান্ত হও লিসা। তোমাকে আমার মোটেও বোকা মনে হয় না। তোমাকে তো আমার বৌমা মনে হয়, বৌমা। আপনি কি আমার সাথে ইয়ার্কি করছেন? না তো, বহু বছর আগের লিসাকে দেখছি, তাই তো আগের মতো কথা বেরিয়ে গেছে। লিসা ভুইয়া কথাটা শুনে হাসতে হাসতে মাটিতে বসে গেলেন। বললেন, বহু বছর আগের লিসা কবেই মারা গেছে? আগের লিসা এলো কোথা থেকে? কাই ভুইয়া স্ত্রীর পাশে বসে মাথাটা বুকে টেনে নিয়ে বললেন, আমার লিসা আছে। আমার লিসা আমার উপর সাময়িক রাগ করেছে, কিন্তু আমি জানি আমার লিসা এখনো জীবিত। লিসা ভুইয়া বললেন, না, ওই লিসার কোনো ঠাঁই আমি আমার জীবনে রাখিনি। এখন যে লিসা আছে সে সম্পূর্ণ নতুন লিসা। আগের লিসা মারিয়ে যার সৃষ্টি। কাই ভুইয়া গভীরভাবে স্ত্রীকে জড়িয়ে ধরলেন। লিসা ভুইয়া বলল, ছেলে মেয়েকে খুব সূক্ষ্মভাবে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছেন, তাই না? আজ ছেলে মাকে ছাড়াই বিয়ে করে ফেললো, অনুমতি পর্যন্ত নিল না। কালকে মেয়ে করবে। বাহ, তাদের জীবনে আমার দরকার কি? তাদের বাবাই তাদের সব। মায়ের কোনো ভ্যালুই নেই, শুধু কাবিন করিয়ে রেখেছে লিসা। তাছাড়া তুমি রেগেছিলে দেখে তোমার পারমিশন নেওয়ার সাহস আমাদের হয়নি। লিসা ভুইয়া আবারও হেসে দিলেন, বললেন, আমার সাথে কথা বলতে সাহসও লাগে আপনাদের? বলে কিছুক্ষণ হেসে একেবারে চুপ হয়ে গেল। কাই ভুইয়া স্ত্রীর মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, তুমি আগের বাচ্চাই আছো লিসা। আমি ভেবেছিলাম বড় হয়ে গেছো। এই বয়সের সামান্য বিষয় নিয়ে এত অভিমান? লিসা ভুইয়ার চোখ থই থই করছে জলে। রাতের প্রবল বর্ষণ মাথায় নিয়ে জাঁকুক ঘরে ফিরল। রাত বাজে তখন 2:30। তে খাটের উপর শক্ত হয়ে বসে আছে। জাঁকুক মাথা মুছে জামা পাল্টে তেকে ভাত দিতে বলল, কিন্তু তের কোনো নড়াচড়া নেই। জাঁকুক বলল, এই, সমস্যা কি? কখন থেকে ভাত চাচ্ছি, দিচ্ছিস না কেন? এগুলো কি জাঁকুক? হাতের বস্তুগুলো জাঁকুকের দিকে ধরে বলল। জাঁকুক ভিতরে ভিতরে চমকে উঠল, কিন্তু উপরে স্বাভাবিক থাকলো। তে উঠে দাঁড়িয়ে জাঁকুকের সামনে দাঁড়িয়ে বলল, ইয়ারপিস, হিডেন ক্যামেরা, ট্র্যাকার এসব আমাদের ঘরে কি করে? জাঙ্কুক চুপ করে আসে। তের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। কিছুটা উচ্চ শব্দে বলল, আমাদের ঘরে বাল্বের ভিতরে হিডেন ক্যামেরা কি করছে? আলমারির ভিতরে ট্র্যাকার কিভাবে এলো? কি করছেন আপনি? সত্যি করে বলুন। এগুলো রেখে দাও। আজকে না জেনে আমি কিছুতে এসব রাখবো না। কি করে বেড়াচ্ছেন আপনি? স্টেট কার্ড বলুন। এসব নিশ্চয়ই ঘরে হেঁটে হেঁটে আসেনি। এক বড় ভাই এসব দিয়েছে, তিনি পুলিশে চাকরি করেন। কয়েকদিন আমার কাছে রাখতে দিয়েছে এইসব। উনি সময় হলে চেয়ে নিবেন। ব্যাস এইটুকুই। ভাত দিবি নাকি ঘুমিয়ে পড়বো? তের বিশ্বাস করতে ইচ্ছে হলো না। সে আজকে একটা নামও দেখেছে। একটা ব্যাজ ছিল সেটা। হাটের নিচে ময়লা স্তূপে এসব ইয়ারপিস ব্যাজ ছেপে এসছে কয়েকদিন আগে। আজকে বাল্ব নষ্ট হওয়া সেটা ঠিক সাথে সূক্ষ্ম ছোট হিডেন ক্যামেরা পেয়েছে। তাই তার যথেষ্ট সন্দেহ হয়েছে আজ। ব্যাসের নাম ছিল মুনতাসির জায়েদ। কে এই মুনতাসির জায়েদ? পরিচয় কি তার? জাঙ্কুকের সেই বড় ভাইয়ের ব্যাস কে এটা? তার ব্যাস জাঙ্কুককে দিবে কেন তিনি? এসবের সাথে জাঙ্কুকের কি কানেকশন? ইস, আর ভাবতে পারল না সে। সবকিছু মাথায় তালগোল পাকিয়ে চলেছে। চারপাশে নিস্তব্ধ, শুনশান নীরবতা বিরাজ করছে আশেপাশে। শহরের নিরিবিলি এক স্থান, পরিত্যক্ত গোডাউনের চারিদিকে বিরাট গাছ-গোছালি। কোনো শব্দ নেই আশেপাশে, তবুও নিঃশব্দ এক কম্পন হেঁটে আসছে অদূর থেকে। কালো কাপড়ে আবৃত দুটি ছায়ার আবির্ভাব হলো গোডাউনের সামনে। চতুর্দিকে পর্যবেক্ষণ করে ধূর্ত নজরে গোডাউনে প্রবেশ করলো তারা। প্রথমে ব্যক্তিটি নিজের সাথে ব্যক্তিটিকে ইশারা করে চাপায়িত হাতে একটি রুমে প্রবেশ করলো। তারপর ধীর কদমে হেঁটে দড়ি দিয়ে বাঁধা লোকটির সামনে দাঁড়ালো।
ধর্ষণ করেছিস? হিমশীতল ও ভারী কণ্ঠটি বলে উঠল। দড়ি দিয়ে বাঁধা লোকটি ছটফটিয়ে উঠল। তার সামনে মানুষ নয়, স্বয়ং মৃত্যু দাঁড়িয়ে, কালো কাপড় দিয়ে মোড়ানো মুখটা, চোখ দুটো ভয়ঙ্কর দেখাচ্ছে। ব্যক্তিটির হাতে চাপাতি। আস্তে আস্তে হেঁটে লোকটির সামনে বসলো, তারপর শান্ত কণ্ঠে বলল, খুব মজা ছিল তাই না? লোকটি অনবরত মাথা নাড়াচ্ছে। কালো কাপড়ে আবৃত্তি ব্যক্তিটি চাপাতি লোকটার গ্রীবাদেশে ঠেকিয়ে বলল, কথা বলছিস না কেন? মাথা ঠিক থাকে নামিয়ে মানুষ দেখলে তাই না? লোকটা হাত জোর করে বলল, আমাকে মাফ করুন স্যার, আমার হচ্ছিল না। কৃষ্ণ বস্ত্রে আবৃত মুখটি হেসে উঠল, ভয়ঙ্কর চাহনি নিক্ষেপ করলো। হাসি থামিয়ে ফ্লোরের দিকে বাড়ি দিয়ে বলল, হচ্ছিল না? আজকের পর থেকে হুঁশ আসবে। ব্রুন ইন হেল, ইউ বাস্টার্ড। এই বলে এক কোবে বসালো পুরুষাঙ্গে। লোকটি ভয়ঙ্কর চিৎকার করতে লাগলো। সামনের ব্যক্তিটি এতে সামান্য মায়া কাজ করলো না। আরো তিনবার একই জায়গায় কোপ দিয়ে পুরুষাঙ্গ শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেললো। তারপর এক কোবে হাত দুটো কেটে ফেললো। লোকটার চোখ উল্টে গলায় কাটা মুরগির মতো কাটতে কাটতে একসময় স্থির হয়ে গেল। চাপাতি চালানো ব্যক্তিটি লাশের পাশে বসে বলল, আল্লাহর কসম, মায়ের জাতির দিকে যে কুলাঙ্গার হাত বাড়াবে তাদের শাস্তি শুধুমাত্র যন্ত্রণাদায়ক বিভৎস মৃত্যু। এবার জাহান্নামে গিয়ে আজন্ম শাস্তি ভোগ কর। বলে ব্যক্তিটি পিছনের ব্যক্তির দিকে চাইলো। চোখাচোখি হয়ে গেল দুজনা। তারপরে কোড ল্যাঙ্গুয়েজে পরস্পরের সাথে কথা বিনিময়। দুজনে মুচকি হাসলে। পরের দিন খবরের পাতায় দুটি নিউজ প্রকাশ পেল। গোডাউনে বিশিষ্ট শিল্পপতি বীভৎস মরদেহ উদ্ধার। বাস চালক ও হেলপার উভয়ের অঙ্গবিহীন ঝুলন্ত লাশ উদ্ধার। সারা দেশে খবরটি তোলপাড় হয়ে গেল। খবরটিতে কেউ কেউ খুশি হলেও আতঙ্কিত হয়েছে কিছু কিছু মানুষ। কারো কারো ধারণা খারাপদের দমন করতে মহান ব্যক্তির আগমন ঘটেছে শহরে। আবার কারো কারো ধারণা শহরে মারাত্মক খুনির আগমন ঘটেছে। সময় বলে দিবে কারা এই মর্মান্তিক খুনের পিছনে দায়ী, কি তাদের উদ্দেশ্য, আর কি বা তাদের লক্ষ্য। সো গাইস, এখন থেকে শুধু রহস্য আর রহস্য, এবং সামনে আরো ইন্টারেস্টিং হতে যাচ্ছে স্টোরিটা। আর আজকে পর্বটা আমি একটু বড় করে দিতে চাইছিলাম, বাট তোমরা আমার ভয়েস শুনলেই বুঝতে পারবে যে আমার গলাটা কতটা খারাপ ছিল। তো আল্লাহ হাফেজ।